একটা প্রাণের দল বিএনপি শহীদ জিয়ার দলটাকে কলঙ্কিত করছে। সে একবার খেপে গেল, আপনি কোথায় আছেন? কেন আমি গুলশান 2-এ আছি, 10,000 টাকা বেড, বলতে বলতে 1 লাখ টাকা দিতে পারিনি, খেপে গেছে। যেহেতু আবেগপ্রবণ বলে ফেলছে আপনি আছেন কচু ক্ষেত। 5ই আগস্ট আগে 2টা বছর ভাই আমি যখন আয়নগর ফাঁস করে দিলাম, আমি তো দেইনি, আমি শুনছি কানে, এটা স্বাভাবিক মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, এটা যে বাজারে এরকম আসে যাবে আমি বুঝি নাই। আমি হ্যাঁ আয়নগরের নাম শুনছি, আমি কোথায় আছেন? আয়নগর। ও বলতে আয়নগরে আছেন। ধরুন আমি ওখানে, আমি যে ডিজেফাইতে আছি এটা কিন্তু বাইর করছি অনেক কৌশলে ভাই। আমি জানি, বুঝতেছি, ম্যাচ বি শব্দ শুনতেছি, ওরা চিৎকার করলে ওরা খুব মাইন্ড করতে, স্যার চিৎকার করেন না, তো বুঝতাম সামথিং রং। 5টা মসজিদে আজান শোনা যাইতো ওখানে। একটা ছেলেকে আমি আইডেন্টিফাই করি, তার সারা শরীরে সিগারেটের আগুন দেওয়া। তাকে একবার জিজ্ঞেস করলাম বিডিআর ঘটনায় কে হত্যা করছে, সে বলে ফেলছে হাসিনা। অর্থাৎ দে আর নট মোটিভেটেড পিপুল, এমওডিসির লোকজন। তা আমি মনে করি একে কাজে লাগানো যাবে, হাতে যখন ছিল। তো প্রতিদিনই প্রায় আমি ওকে জিজ্ঞেস করতাম তুমি একটু যমুনা ফিচার পার্কে যাও। আমি ওকে বিলিভ করার চেষ্টা করছি যে আমি গুলশান 2 সেফ হাউসে আছি। ওই বেটা বাবুল সৈনিক ছিল, দেখো কত কিছু বানাইছে। সে একবার খেপে গেল, আপনি কোথায় আছেন? কেন আমি গুলশান 2-এ আছি, 10,000 টাকা বেড, বলতে বলতে 1 লাখ টাকা দিতে পারিনি, খেপে গেছে। যেহেতু আবেগপ্রবণ বলে ফেলছে আপনি আছেন কচু ক্ষেত। তখন বলে যাও তোমার কমান্ডার, ওই সুপারভাইজার, তা ডেকে নিয়ে আসো। কেন? তুমি যে বইলা দিলা গাদ্দারি করলে ডিজিএফের সাথে, এরপর তো সে আমার অনুগত। আমি তখনই বলছি যাও আর্মি স্যারকে সালাম দিয়ে আসো, স্যার কেমন আছে যাই না আসো। সো মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণে ছিল। 5ই আগস্টের আগে দেখেন, এইটা প্রকাশ করার পরের থেকে আমি বাসার মধ্যে বন্দি ছিলাম, কোথাও যাওয়া আসা করতাম না, গোপনে যাওয়া আসা করতাম, মোবাইল নিতাম না, মোবাইল ছাড়া চলতাম। এখনও মোবাইল নিয়ে চললে মনে করেন আপনার নিরাপদ, এমন হাইটে নিয়ে না চললে নিরাপদ, কারণ ট্র্যাক করা যায় না। ওই ছোটো মোবাইল নিতাম, টেপা মোবাইল, ব্যাটারিটা খুলে নিতাম, দরকার হলে লাগায় কথা বলে আবার খুলে এইভাবে চলতাম। কিন্তু বিপ্লব যখন শুরু হইলো, অর্থাৎ জুলাই মাস পুরোটা আমি রাজপথে থাকতাম, স্বাধীন ছিলাম, মোবাইল নিয়ে ঘুরতাম। আমি জানি এত লোকের মাধ্যমে গুম করা সম্ভব না, কিছু করতে পারবে না, করবেও না। আমার বিরুদ্ধে ওই 12টা আইসিটি মামলা দিছে। একটা মামলা ছিল 50,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা ক্ষতিপূরণ হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে শেখ হাসিনার। আমি আয়নাগর ডিজিএফআইতে ফাঁস করার জন্য, এটা আমাদের আইনজীবীরা করছেন। কোনো ঘটনা ঘটে যায়, সব কিছুই ঘটবে না ভাই, 1-11 হওয়ার কোনো সম্ভাবনা নাই। বর্তমান যে পরিস্থিতি, কেউ এককভাবে ক্ষমতা এসে ইচ্ছা মতো কিছু করতে পারবেন না ভাই। র্যাবে, চিটাগাং র্যাবে ছিলাম, মূলত আমি হিলটাসগুলি ভালো পছন্দ করতাম। তারপরে জেএমবি এতটা বেশি ছিল, এই চট্টগ্রাম বিভাগ সকল জেএমবি কিন্তু আমি নিজ হাতে আমরা দমন করছি, র্যাব। এবং জীবন মরণ দিয়ে দিন রাত নেই সবসময় কাজ করতাম, এবং আসলে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। জনগণ কোঅপারেট করছে, আমার সৈনিকরা কোঅপারেট করছে, অফিসার পুলিশ সবাই কোঅপারেট করছে। আমার দেশের জঙ্গি বলতে যেটা বুঝি সেরকম জঙ্গি না, আসলে আমাদের জঙ্গি না। আমরা 12 মাসে 13টা প্রবণ, আমরা শান্তিপ্রিয় জাতি, ঘর কোনা জাতি। আমি মায়ের খাবো আসা তো বউরে বলবো না, আমি পরিবার নিয়ে থাকবো, বউ মায়ের খেলেও বলবো না, বাচ্চারা নিরাপদ থাকে। যখন বাচ্চার গায়ে হাত দিবে তখন আমার যা আছে তা নিয়ে লাফাই পড়বো। বিপ্লব আজকে জুলাই আগস্টে বিপ্লব বলবো সেটা। আমাদের পিঠ এমনভাবে ঠেকে গেছে, পিছনে যাওয়ার কায়দা নেই, একমাত্র সামনেই পথ। এটাই হলো বিপ্লবের 5ই আগস্ট বলেন, 4 আগস্ট বলেন, ওইটাই সেটা। আমার দেশে আসলে জঙ্গি বলে কোনো ন্যারেটিভই নাই, এটা ভারতের ন্যারেটিভ। ওনার তো বোঝা উচিত ছিল হাসিনা কেন ফ্যাসিস্ট হয়। ডিজিএফআই ডিজিএনএসআই সেনাবাহিনী প্রধান, পুলিশের আইজিপি প্রধান, এদের আইন কানুনটা ঠিক করে দিই, তাইলে কিন্তু মিটে দেয়। গণভোট করেননি উনি, যতই আবল তাবল করে লাভ নেই তো, এই জায়গায় হাত দিতে হবে। গোয়েন্দা সংস্থা হলো জাতির, দেশের, কোনো দলের না। এই জিনিসটাই সরকার বোঝেন নাই, বুঝলেও অনেক দেরিতে বুঝছেন, বাট সম্ভব। এন্টি ইন্ডিয়ান ওই যে একটা পানির চুক্তি নিয়ে, পানি বাঁধ নিয়ে, কুশিয়ারে পানি, ওই একটি আপনি ভারতের বিরুদ্ধে কথা বললেই ভারত মানুষ এটা সরাইতে হবে। আপনি ভারতের বিরুদ্ধে কথা বলা মানে হলো পাকিস্তানি। আপনার ক্রিকেট খেলা হলেও মনে করবেন যে পাকিস্তানি, এইটা হলো ভারতীয় ন্যারেটিভ।
আপনি তখনই ওন করতেন যুদ্ধটা যদি আপনি যুদ্ধে অংশগ্রহণ করতেন। শেখ পরিবারের কেউই যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তাই তারা জোর করে এই ন্যারেটিভটা বাই করে। যদি তাদের কোনো রক্তক্ষরণ হতো, কেউ মারা যাইতো, তাহলে কিন্তু আর এতটা ক্ষতিগ্রস্ত হইতো না। মইনু আহমেদের দেখেন, মহান আল্লাহ একটা বিচার করেন, একটা জনগণ করেন। উনি একটা সেনাপ্রধান নিজ দেশে আসতে পারতেছেন না, তো বাড়িয়েছে না, ভালো একটা নাই অবস্থানে, শান্তিতে বেরোতে পারেন না, কখন চট থাপ্পড় মারে লোকজনে, পাইলে তো মারবে। আপনারা কোথাও নিরাপদ না, অপরাধ করে কোথাও নিরাপদ না। এবং দেখেন, কেন? সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের পরিবার হওয়ার কোনো কথা না, আমরা এটা আলোচনা আনা উচিতই না। বাট বড় সমস্যা হয়েছে, স্বাধীনতার পর বা স্বাধীনতার পূর্বে 7টা চুক্তি করে আওয়ামী লীগ। তার আগে কিন্তু এই যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমান, উনি দেন নাই। উনি নিরাপদে চলে গেছেন, জাতিকে অস্ত্রের মুখে রেখে গেছেন। উনি জানতেন হামলা হবে। এখানে একটু যোগ করি, এই হিস্ট্রি কি আমাদের শিক্ষা কার্যক্রমে এখনো কেন যুক্ত হলো না? ওই একটাই, শেখ মুজিবুর রহমান যা বলছেন, উনি যে আমাদেরকে একটা বিপদের মধ্যে ফেলে গেছেন পাকিস্তানের অস্ত্রের মুখে, এই জন্য তো মরণোত্তর বিচার হওয়া উচিত শেখ মুজিবুর রহমানের। কেন হবে না? আপনার জাতির নেতা, 1 নম্বর নেতা, যে কারণে আমরা জামাত ইসলাম সরব করি, তাহলে এই কারণে তাকেও তো সরব করতে হবে। কেন মরণোত্তর বিচার হবে না? আপনি এত বছর পরে এসে শেখ হাসিনা, যে লোকটা ঘোষণা দেওয়ার কথা না, অজানা অচেনা লোক, মানে জেনারেল জিয়া, উনি ঘোষণা দিলেন, তার বীরত্তম খেতাবটা আপনি ছিনিয়ে নিচ্ছেন। আবার বলতেছেন নাকি পাকিস্তানের চর, আবার জানদুয়া বানিয়ে দিয়েছেন নেত্রীর আপনজন। এত নিম্ন চরিত্র হইতে পারে আওয়ামী লীগ? আচ্ছা, এই সব লোকই কম বেশি ভারতের একটা ট্র্যাপে আছে। উন্মোচন তো ডক্টর ইউনূস, সেই জন্য মাহমুদুল মেরে আনেন, আমাকে নেন, হাসান নাসিরকে নেন, ও ইলিয়াস আলীরে আনেন, একদম ন্যাংটা করে দিব। আপনি অবাক হবেন, আমি গেছিলাম কয়েকদিন আগে চিটাগাঙে, লালখান বলতেছিল স্বাধীনতার আগেই লালখান বাজার এলাকায় অসংখ্য বিহারি নারী রেপ হয়েছে। এটা তো ট্রু, কিন্তু আপনি তো ট্রু, আগে তো কোনদিন বলেন নাই, কে বলছে? আমি সেদিনকে শুনছি। এইটাই হলো সমস্যা। হ্যাঁ, রাজাকার আল শামস, এটা কি জামাত ইসলামের? অবশ্যই না, এটা পাকিস্তানের সরকারের। এই তকমা দিয়ে বাজার খায়, এখন আর খাবে না ইনশাল্লাহ। আপনাকে বুঝতে হবে ভাই, পাকিস্তান, আপনাদের বড় ভুল হয়েছে। আমরা 7.5 কোটি এক জাতি, আর মূলত 4-5 জাতি মিলাইলো 5.5 কোটি। তো 7.5 কোটি কেন 5.5 কোটি যুদ্ধ করে? হওয়া উচিত না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, উচিত ছিল নেতাদের যে প্রথম দাবি হওয়া ছিল ঢাকা হবে পাকিস্তানের রাজধানী। এই জিনিসটা আমাদের দূরদর্শিতার অভাব, এইটা ভুল করছে। এটা একে ফজলুল্লাহকে ভুল করছেন, বা যারা পরবর্তীতে ওরা মনে করেন যে বড় রাষ্ট্র ওখানে থাকুক না, আমার দেশ, জনগণ নেই তো দেশ, জনগণ এখানে বেশি, এখানে হবে রাজধানী। এই জন্য আমাদের 4-5 নেতা আছেন না, তোফায়েল সাহেব, রাজ্জাক সাহেব, এনারা জড়িত প্রথম থেকেই। ওনারা মনে করছেন হোক ছোট, লাভ বেশি, আমি মন্ত্রী হব। দেশটাকে ভুলে গেছে। আমাকে দেখান তো পাকিস্তান কোন জায়গায় উন্নতি করে নাই? পৃথিবীর সব দেশই উন্নতি করেছে, শুধু বাংলাদেশ ছাড়া। বাংলাদেশ ছাড়া পাকিস্তান সবখানে উন্নতি হয়েছে সমহারে। কিন্তু আপনার সমস্যা হলো কি জানেন? আমরা, পাকিস্তান গণতন্ত্র দেয় নাই, এটা দেয় না বাংলাদেশের বাঙালিদের দেয় নাই, পাকিস্তান নিজের দেশেও তো গণতন্ত্র দেয় নাই। এই কালচারটা আসতে সময় লাগছে। আমাদের অনভিজ্ঞ রাজনীতিবিদ ছিল আমাদের, যাদের কায়দা আজম অল্প বয়সে, মানে খুব অল্প সময়ের মধ্যে মারা গেছেন। অন্য যদি আরও 10টা বছর বাঁচতেন, স্বাধীনতার পরপরই কিন্তু মারা গেছেন, 1 বছর 2 বছরের মধ্যে। 10টা বছর বাঁচতেন, হয়তো চিন্তা চেতনা অন্যরকম হতো। এখন দোষ চাপাচ্ছেন উর্দু 52 সালে। পাকিস্তানের ভাষা না, উর্দু তো পাকিস্তানের ভাষা না, মিক্সড সবার জন্যই। বেলুচদের ভাষা কি উর্দু না? আমরা এটা মিথ্যাচার, আমরা ইতিহাসের মধ্যে ঢুকে খালি। এটা কারোই ভাষা না, এটা জনগণের আদান প্রদান করার জন্য একটা ভাষা। যাও, ওটা বড় কথা না। বড় কথা হলো ভাই, আমরা এই যে ফ্যাসিস্ট, এত বছর পরে আমরা এত রক্ত দিয়ে চিনতে পারছি, বড় বড় দলরা এখনো চিনতে পারে নাই। ওই তারা তো ক্ষমতা যাওয়ার জন্য শিক্ষা হবে তারপরে শিবানারা এইসব কথাবার্তা বলে একটা প্রাণের দল বিএনপি, শহীদ জিয়ার দলটাকে কলঙ্কিত করছে। আপনাকে বুঝতে হবে, ডক্টর সালাউদ্দিন আমার অনেক প্রিয় হলেও ওনার মুখ দিয়ে ভালো কথা আমি শুনবো না। উনি ভারতে ছিলেন, আমাদের কালচারটা এরকম।
কেউ ভারতের কথা বলবেন। এই জায়গাটা যদি বিএনপি না বুঝতে পারি, সাধারণ জিনিস, এই পুরো বিপ্লবটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়ান বিপ্লব। বাংলাদেশের সকল সেক্টর রয়ের নিয়ন্ত্রণে। প্রথমে ঢুকে ব্যবসায়িক ওসিলা দিয়ে, উপঢুকুন গিফট, তারপর ব্ল্যাকমেইল। একবার যদি আপনি ব্ল্যাকমেইল হন কোনো একটা কারণে, অনৈতিক কারণে, আপনি শেষ। একবার যদি কোনো জায়গায় ব্ল্যাকমেইল হন, আপনি শেষ। আপনাকে দিয়ে কাজ করাই নেবে, একের পর এক ডকুমেন্ট বাড়বে, ফাইল হবে, আপনি একদম কেনা গোলাম হবেন। প্রত্যেকটা লোক তার কেনা গোলাম। ডাল ভাত বলে যে কাজটা করছে সরকার, বিএনপি করা মানে এই নাই বিএনপি অ্যান্টি ইন্ডিয়ান। এর মধ্যেও অনেক অসৎ লোক আছে, অনেক সচিব অসৎ লোক আছে। আপনি কেন একটা বাহিনীকে এসব কাজে ব্যবহার করবেন? কেন দলীয় বাহিনী ব্যবহার করেন ডাল ভাতের জন্য? এই জন্য আমি দোষারোপ স্বরাষ্ট্র উপদেষ্টা বাবর করছেন ওই সময়, ঠিক হয়নি কাজটা। বাহিনীকে এভাবে ব্যবহার করতে পারেন না, বাহিনী থাকবে সীমান্তে, ওর কাজ এটা না। বিডিআর বিদ্রোহ হলো গিয়ে, দেখেন আমরা আমাদের বিডিআর পাকিস্তানি বিডিআরের মতো করে গড়ে ওঠা, সেনাবাহিনী নিয়ন্ত্রণে বিডিআর। জাস্ট সেনাবাহিনীর সংখ্যা বাড়ালে দৃষ্টিকটু হয়। আন্তর্জাতিক বলবার তুমি গরিব রাষ্ট্র, আমাদের অনুদান নাও, বাট সেনাবাহিনী বাড়াও। হ্যাঁ, সেনাবাহিনী। তো এই জায়গায় যদি আমি মিনিস্টার অফ হোমসের এই দিনগুলি বাড়াই, অসুবিধা নাই। আমাদের যুদ্ধের কলা কৌশল, ইভেন বিডিআরের যে পদাতিক বাহিনী ভারতের, তার চেয়ে ভালো অস্ত্র আমাদের, সাহসও আমাদের। আসলে বেসিক্যালি আমরা হোমোজেনিয়াস একটা জাতি, এক জাতির দেশ বলি আমি। তো এরা একই প্যাটার্ন। ওদের যে কী সমস্যা খাবার দাবার নিয়ে আপনি চিন্তাই করতে পারবেন না। ওই ভারতের মারাঠা আসবে এখানে পশ্চিমবঙ্গে যুদ্ধ করতে আমাদের এখানে, ও চিন্তা করবে সেটা পশ্চিমবঙ্গে তো আরেকটা জাসুস। কিন্তু আমার তো এই চিন্তা নাই। মূল কারিগর হলো গিয়া, আমার ধারণা এটা তাপস, নানক, মির্জা আজম, শেখ সেলিম, এই চারজন। হাসিনা ব্ল্যাকমেইল জানতেন, ঠিক আছে করো, আমি